আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাইতেছি। জি ভাইয়া, আছি ভাইয়া। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে, একটু একটু করে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। সোহাগ গাজী ভাইয়া, কি অবস্থা আপনার? বলো ভাইয়া। আপনার কাজের কি অবস্থা এখন? সব আগের মতোই চলতেছে ভাই, যেগুলো আগে ছিল ওগুলোই চলতেছে। সালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া ভালো আছেন? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, ক্যাম্পেইনে যে ছবিটা যখন আনে, সিঙ্গেল ছবিটা, ওইটা আপলোড দিতে গেলে আপলোড হচ্ছে না। স্ক্রিন শেয়ার। একটু শেয়ার করব? আচ্ছা। আমি যদি একটা ছবি ওপেন করি, এরকম হচ্ছে শুধু।
পিকচার সাইজের সমস্যাই। তাই? হুম। অন্যগুলো দেন, এটা একদম খুব ছোট, এটা মানে 170 বাই 170, এটা নেয়নি কিন্তু। দেখেন এই পাশে এম যেটা লেখা, এটা হচ্ছে 1290 বাই 1290, দেখেন বড়। 509 হ্যাঁ। বাই 603, 940 বাই 778, 88 নিচে। হুম। কিন্তু এগুলো সাইজ একদমই 200 নিচে, 270 নিচে। আচ্ছা, ওই সাইজের জন্য হচ্ছে না। হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। এরপর বলেন। এই আপলোড ফাইল থেকে কি ছবিটা ডিলিট করা যায়? ভাইয়া, না, শুনতে ওখান থেকে পাচ্ছেন? ডিলেট হবে না। না না। এরপর বলেন।
আলম ভাইয়া, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি ভালো অবস্থা আছেন ভাইয়া? ভাইয়া? তো আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাইয়া কালকে হঠাৎ করে একটা ফেসবুক অ্যাকাউন্ট রাত্রে রেস্ট্রিক্টেড করে দিছে। হ্যাঁ ভাইয়া, বুঝলি না ভাইয়া? কি অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করছে? ফেসবুক অ্যাকাউন্ট ভাইয়া। কি কারণে করলো? ভাইয়া দুই তিনটা বার রেখে এসএমএস করেছিলাম, পরে দেখলাম হঠাৎ অতিরিক্ত করে। মেসেজ দিছিলেন? না ভাই, তিনটে এসএমএস করেছি। এসএমএস একজনের সাথে পর্যন্ত হওয়ার কথা। পরে ভাইয়া ডকুমেন্ট সাবমিট করতে বলছিল, পরে সাবমিট করছি। পরে এখন 24 ঘন্টা সময় দিচ্ছে। ভাই এটা ফেরত দিবে না? দেখতে হবে অ্যাকাউন্টে আসলে কি সমস্যা হচ্ছে, আমাকে একটা স্ক্রিনশট দিয়ে রাখ। আচ্ছা ভাই। এরপর বলেন।
আর কারো কোনো কোশ্চেন আছে? নতুন সেলার হইলে একজনকে মেসেজ দিলাম, এবার ইংলিশে কথা বলা বাদ দিয়ে বাংলায় কথা বলি। এরপর বলেন, রিঙ্কু পাটোয়ারি আপু শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? তো আছি আপনি 16 নাম্বার আছে না? হ্যাঁ ভাই। ক্লাস কেমন চলতেছে? ভালো। বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে? বুঝো নাই? বুঝতে কোথাও কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া। প্রতিটা ক্লাস কতবার করে দেখতেছেন, কতবার করে প্র্যাকটিস করতেছেন? ভাইয়া দেখতেছি অনেকবার, প্র্যাকটিসও করতেছি, কিন্তু মানে না বুঝলে হয়তো বা আমি আবার ট্রাই করি, অনেকবার ট্রাই করতে করতে হয়ে যায়, এর জন্য আর কি বলা লাগে না। তারপরেও আপনি আর আমি ভাই এমনি কাজের জন্য আমি অন্য কোনো দিক ফোকাস দিচ্ছি না, যে ধরেন ওই যে ক্লায়েন্ট খোঁজা এগুলা দেখতে গেলে হয়তো বা কাজটা ভালো মতো শেখা হয় না, এর জন্য এই দিক বেশি এটাই টোটালি শিখতেছি। বাদ, টোটালি বাদ, হ্যাঁ, ক্লায়েন্টের ওইটা সাপোর্ট। বাদ দিয়ে এটা করতেছি, তো এর জন্য ধরেন একবার না পারলে আরো 3-4 বার দেখি, দেখার পরে আবার আমি প্রথম আর কি করতেছি যে আগে কাজটা শিখি, তারপরে পরেরটা দেখবো আমি। তা তো অবশ্যই, ওই যে যে সিস্টেম গুলো বলছিলাম, 3বার ভিডিওটা দেখবেন, 3বার প্র্যাকটিস লিখবেন, তাহলে সহজে বুঝতে পারবেন এবং লিখলেও আপনার মুখস্থ হয়ে যাবে।
ফরিদ ভাই, আপনার কথা ক্লিয়ার শোনা যায় না। বললাম যে 3বার ভিডিওগুলো দেখবেন, 3বার প্র্যাকটিস করবেন, তাহলে লিখতে গেলে আপনার একদম যত কাজ করাতে হয় দেখাচ্ছে টপিকগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। আর তখনই আপনি ভালোভাবে কাজগুলো শিখতে পারবেন, জীবনেও আপনি ভুলে যাবেন না। কাজ শুরু হলে ভাই আর প্র্যাকটিসের সময় পাওয়া যায় না। ওই কারণে আগে কাজ শুরু করার প্রয়োজন নাই, আগে প্র্যাকটিস করি, স্কিল পরিপূর্ণ ডেভেলপ করি। যেমন আহ সোহাগ গাজী ভাই, আপনি ওই সময় যদি ওইভাবে গুরুত্ব না দেন, যে কাজগুলো প্র্যাকটিস না করতেন, আপনার তো কষ্ট হয়ে গেছে যে জবের পাশাপাশি করা। যদি প্র্যাকটিস সঠিকভাবে না করতেন, আপনি আর জীবনেও যে পরিমাণ কাজ পেয়েছেন, মোটামুটি কিন্তু খারাপ না, আপনি কিন্তু প্রথম অবস্থায় ভালো একটা অবস্থানেই আছেন, মোটামুটি ভালোই কাজ পেয়েছেন। তো এখন এই অবস্থায় আসার পর আপনি জীবনও, আপনি আপনার জীবনও আর স্কিল ডেভেলপ করতে পারেন। এটা আমার কথা না, এটা বড় বড় মানে পাবলিকের, যেমন এই যে নিজের বলার মতো গল্প দিচ্ছিলাম, ওনারও ওখানে জি বলে, ভাইয়া। করে যে যারা মোটিভেশনাল যে গুলো বলে, ওদের ওদের ভাইয়া কথাটা স্পষ্ট বোঝা যায় না, কথা কেটে কেটে আসে। তো এই এখন ক্লিয়ার আছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আছে। এই কথাগুলো বড় বড় যারা মোটিভেশনাল স্পিচ বলে, ওরাও এই কথাগুলো বলে যে সময়ের কাজ যদি ওই সময়ে না করেন, পরবর্তীতে গিয়ে জীবন হয় না। যখন আমি ওই সময় স্কিলগুলো ডেভেলপ করছি, এখন শুধু রিসার্চ আর কাজের পাশাপাশি আমি এত চেষ্টা করি, যেমন ওয়েবসাইট ডেভেলপমেন্টটা একটু মানে ওয়ার্ডপ্রেসটা পারি, শপিফাইটা পারি, তারপর উইক্স পারি, স্কোয়ার স্পেস পারি। তো এখন একটু ইচ্ছা ছিল যে লারাভেলটা শিখি। তো লারাভেলটা শেখার জন্য ঢুকলাম, কিন্তু এই যে কাজের চাপের কারণে একটা ক্লাস হয়, 3টা ক্লাস আর কিন্তু করতে পারলাম না। মানে আসলেই ওই সব মানে সময়ের কাজটা যদি সময়ে না করি, পরবর্তীতে হাজার চেষ্টা করলে ওই স্কিল কিন্তু আর ডেভেলপ হইতে চায় না। কখন হবে? তখন আমার নিজের সবকিছু আমি অন্য কাউকে ছেড়ে দিয়ে আমি চুপচাপ ফ্রি হইলাম, এরপর আমি ওই কাজগুলো শিখ, তখন হবে। আর এগুলো এমন একটা সেক্টর, দিন যাবে আপনার লোক খালি বাড়তেই থাকবে। এ মাসে 50,000, আগামী মাসে আর 2 মাস পর থেকে আপনার টার্গেট থাকবে যে 1 লাখ ইনকাম। আরো 6 মাস পর আপনার টার্গেট থাকবে আমি 2 লাখ টাকা income। আরো 6 মাস পর টার্গেট থাকবে যে আমি মাসে 5 লাখ টাকা ইনকাম করবো। এভাবে প্রতিনিয়ত টার্গেট বাড়তেই থাকবে, কাজ কখনো কমবে না, বাড়া থাকবে। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমরা যখন মানে ইউটিউবের ক্লায়েন্টের ডাটা কালেক্ট করি, তখন ভাই জিমেল করতে হয়, ভেরিফিকেশন করতে হয় না ভাই? পরবর্তী। এই ভেরিফিকেশন আমার কোন আনতে হইতেছে না। জি জি, মানে একটু আমরা ইউটিউবের ডাটা জি, ক্লায়েন্ট। ওয়ালাইকুম আসসালাম। এগুলো কি মেসেজ দিচ্ছে না, এগুলো কি মেসেজ দিচ্ছেন? আপনি কাজ শিখছেন কোথায় থেকে? জি, ট্রেনার কে? লেক্স 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 একাডেমি, এটা কোথায়? কোথায় এটা?
LX, হ্যাঁ। তারা শিখায় নাই ক্লায়েন্টের সঙ্গে কি মেসেজ করতে হয়? তাহলে কি কি তাহলে কেন ওখান থেকে কি শেখায়? যে ফাইবারে যে মেইল লেখাটা দেখা যায় না, ফোন নাম্বার বলা যায় না, আপনি সেই জিনিসগুলো না, এগুলো ডিলেট করে দেন। আর আপনি, আপনার কে বলছে যে এখানে বাংলায় মেসেজ দিতে? আপনি কোন প্যাকেজটা নেবেন, এটা কি বাংলা নেই? তা আপনি ইংলিশ পারেন না? এখানে তো এগুলো মেসেজ করা যাবে। আর আপনি পেমেন্টটা করে দেন। আর 10 দিন নেন, 10 দিন নিলে ডাইরেক্ট প্যাকেজ থেকে হবে ওটা কিনতে হবে। ভাইয়া, এখন বলেন। ভাই, ভাই আমরা যখন ইউটিউবে ডাটা মানে কালেক্ট করি, তখন ভাই জিমেলটা, ভাই জিমেল ইয়া করতে ভাই ভেরিফিকেশন চাই না জিমেল নিতে। হুম। আমার এই ভেরিফিকেশনটা হয় না ভাই, এই যে ইয়া করি আগে হইতো, এখন ভাই কোন মানে জিমেলে হইতেছে না। এখন মানে হইতেছে না ভেরিফিকেশনটা, মানে ক্লায়েন্টের ডাটাই কালেক্ট করতে পারতেছি না। কালেক্ট করলে আপনার মানে জিমেলটা তো লাগে, জিমেলটা আমি ইয়ে ইউটিউবে করতে পারতেছি না। হ্যাঁ, ইউটিউবে। অতিরিক্ত তো হবে না একটা জিমেল? আচ্ছা রাখেন, আমি আবার দেখি অন্য দেখি, কারণ জিমেল প্রতি থেকে অন্য অনেক দিন ধরে ব্রাউজারে আপনি সমস্যাটা ফেস। আলাদা আলাদা ব্রাউজারে একটা করে ইউটিউব চ্যানেল নেবেন, ওখান থেকে রিসিভ করবেন। একটা চ্যানেল দিয়ে যখন বারবার করবেন না, তখন ওই বারবার ওই যে রোবট ভেরিফিকেশন আছে। একটা চ্যানেল নামে মানে মানে আমার 8-10টা জিমেল আছে, 8-10টা জিমেলে ভাই মানে বেশিরভাগ এরকম হয়। হ্যাঁ, মানে আচ্ছা আমি আবার দেখে লই, চার এখনই পাঁচটা খুব। করে করবেন, করে ওটা অফ, আবার অন্য অন্য থেকে। আচ্ছা আমি আবার একটু কইরা দেখি, তারপর আপনার ইয়ে আচ্ছা দিতেছি, আচ্ছা, যখন খুব নক বেশি দিতেছি। হয়ে যাবে তখন হচ্ছে ব্রাউজার হিস্ট্রি ক্লিন।
এরপর বলেন। ভাইয়া সাপোর্ট ক্লাস ঈদে কতদিন বন্ধ রাখবেন? 5-7 দিন। মানে ঈদের আগের দিন থেকে শুরু হবে? ফরিদ ভাই, ঈদের পরে কি আর আমাদের 10 বেসে সাপোর্ট চলবে? তো জুম সাপোর্টটা? 9 নাম্বার ব্যাচ এত দিলে অফ হয়ে যেত। ভাইকে বলছি যে আমি অফ করে দেওয়ার দরকার নাই, ছেড়ে দিন। এই কারণটা হচ্ছে এখন থেকে ভাই থাকবে। কিছুই বুঝি নাই। 9 নাম্বার ব্যাচও এতদিনে অফ হয়ে যায়, 9 নাম্বার ব্যাচও কিন্তু সাপোর্ট পাচ্ছে। ভাই, আমি তো সরকার- 10। হ্যাঁ, 9 নাম্বার ব্যাচ এতদিনে বন্ধ হয়ে যায়, 2 মাস আগে। 9 নাম্বার ব্যাচ এখন চলছে। ফরাদ ভাইকে বললাম বন্ধ করে দেওয়ার দরকার নাই, যেহেতু পেইড স্টুডেন্ট কন্টিনিউ সাপোর্ট চলুক, একটু লং টাইম বাড়ায় দেয়। তো ভালো হয়েছে ভাই। রমজানের কারণে তেমন একটা জয়েন হতে পারিনি তো। সমস্যা নেই, এর পরে বল। আর আসি টেনশন হেরে যাই, এখানে সাপোর্ট না পাইলেও ফরাদ ভাইকে হোয়াটসঅ্যাপে পাচ্ছেন, ফেসবুকে পাচ্ছেন, আমাকে হোয়াটসঅ্যাপে বলেন, কলে বলেন, মেসেঞ্জারে বলেন, যেখানে ভাই আমি আপনাকে যে কোনো যেমন আপনাকে যেমন নক করি না, আপনি বেশি হয়ে যাবে দেখে আবার ফরহাদ ভাইয়ের কাছে কিছু পাঠাই আর কি। সমস্যা করলে আবার ওনার কাছ থেকে আমি সাপোর্ট পাই। ওনাকেও মাঝে মধ্যে জুমে নিয়ে আসি। আমার এই খালি জুমে যাওয়াটাই কষ্টকর, কেননা সাপোর্ট ক্লাস থেকে বের হলে আমি আর মানুষের সাথে থাকি না। মনে করেন মাথা ঘুরে যায়, এগুলো কিন্তু সামনে কখন কোন অ্যাকাউন্টে কোন কাজ করতেছি। আমি লিখে লিখেও কাজ গোছালো করতে পারি, লিখে লেখার পরেও আমি কাজ গোছালো করতে পারি। সামনে ভোট লাগাচ্ছি যে যখন যেটা প্রয়োজন চোখের সামনে পড়বে সেই কাজটা করবো, সেইটাও আমাকে মানে ব্রেক করতে পারে। কাজ যখন চাপ বাড়ে না, তখন সব দিক দিয়ে আসলে প্যারা হয়ে যায়। হবে ইনশাল্লাহ, আপনাদের দ্রুত সেই চাপ আসছে। ভাইয়া কাজের ধৈর্য বাড়ানোর সিস্টেম কি? মানে 2-3 ঘন্টা বসার পর মনে হয় মাথায় হ্যাং হয়ে যায়, আর কিছু মাথায় ঢোকে না। একটু পর কিছুক্ষণ পর ঘোরাঘুরি করবেন, তারপর আবার বসবেন। কিছুক্ষণ একটানা দেখবেন, দেখে উঠবেন, উঠে একটু হাঁটাহাঁটি করবেন, হুম। পানি খাবেন, চাল ভাজা নেবেন, সঙ্গে চা নেবেন। না, আমি এই কাজগুলো করতাম। আমি যখন শুরুতেই একদম সর্বপ্রথম, আমি তো হুট করে কি আজকে এই জায়গায় আসছি, 6টা বছর পরিশ্রমের ফল হচ্ছে আজকে এই জায়গা। আমার এই জায়গা সূর্যটাও, ক্যামেরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ ভাই, দেখতেছি। কয়টা? তো অনেক ল্যাপটপ ভাইয়া। ভাইয়া টিম মেম্বার আছে না আরো অনেকে? হ্যাঁ, আমার এক ফ্রেন্ড কাজ করছে, তো একলাই করা খুব কষ্টকর হয়ে যায়, তো এরপর থেকে ওকে নিয়ে হ্যাঁ। আসছি, ও কাজ করে। তো আজকে একদিনে তো আর এই জায়গায় আসে। তো আমার হচ্ছে শুরুর দিকে
শুরুর দিকে আমি রাত জাগতে পারতাম খুব কম, মানে সর্বোচ্চ 12টা একটা বাজলেই আমাকে আর আটকানো সম্ভব না। এখন যেহেতু ফ্রিল্যান্সিং এ আছি, তো এখন 12টা আর একটা দেখলে তো হবে না। রাত জাগতে সমস্যা হয় না, আমি আবার খুব ভালো রাত জাগতে পারি। মানে প্রবলেমটা হয় ক্লাস সকালে নিচ্ছে তো, উঠে পরে যখন। বলে। আচ্ছা। এই প্রফেশনে আসার আগে কি অন্য কোনো কিছু করতেন? তুমি কেন আছো? আচ্ছা, আজকে সন্ধ্যার পর গেলে সার্ভ করে দিবে, দিয়ে দেবো। হ্যাঁ, না আমি যা দিয়ে দিয়ে দেবো। আমি যা দিয়ে দেবো, আমি যা দিয়ে দেবো। আমি সন্ধ্যার সময় যাবো তো, গিয়ে দিয়ে দেবো, আমার কারণ ছিল না কাল। তো ওই যে আমার কথা শুনতে পাচ্ছেন তো না? হ্যাঁ ভাইয়া, শুনতে তো পাচ্ছি। তখন কি করতাম, আমার প্রতি মাসে কিন্তু একটা দুইটা করে কাজ করতো। মানে যখন ফ্রিল্যান্সিং শুরুতে আসে, যখন আর্নিং শুরু হয়, তখন আমি কাজ পাইতাম একটা বা দুই প্রতি মাসে। ফেসবুক অ্যাডসের কাজ কেমন এটা তো অলরেডি সবাই ধারণা পাইছেন। তো এটা মূলত যদি একটা কাজও লাগে তাও $300 নিচে না। তো আমার প্রতি মাসে যা খরচ হইতো, সেটা ওই যে প্রতি মাসে মানে যে কোনো এক রাতে একটা কাজ ঢুকিয়ে 30-40 হাজার টাকা হয়। ওই একটা কাজ দিয়ে আমি সম্পূর্ণ আমার চলছে, আর কোনো কাজ নেই। এই বাকি সব কাজগুলো মানে একদিন কাজ, বাকি 29 দিন আমাকে রাত জাগতে হয়েছে ওই কাজটা ধরার জন্য। তো এইভাবেই আমার অনেক কিছু চলছে। তো তখন আমি অন্যান্য স্কিল ডেভেলপ করতাম, তারপর ফেসবুক অ্যাডসের দিয়ে আমি স্টার্ট করছি, অন্যান্য স্কিল ডেভেলপ করতাম। তখন আমি রাত জাগতে তারপরেও কষ্ট হতো। তখন কি করতাম, চাল ভাজতাম, চাল ভাজে নিয়ে বসতাম। আপনার ভাবি অলওয়েজ চা পাশে রাখতো, একটু ঘুম ধরলে ও এসে চা বানায়। তারপর হচ্ছে পান নিয়ে বসতাম। আর আধা ঘন্টা মানে 30 মিনিটের মতো হচ্ছে একটু ভিডিও দেখতাম। একটু ভালো না লাগলে বা ঘুমের ভাব আসলে চাল চাবাইতাম আর একটু ঘুমের ভিতরে হাঁটতাম চতুর্পাশ। মানে এরকম ভাবে আমার অনেক দিন চলে গেছে। তো তারপরে এখন না, রাত কোন দিক দিয়ে চলে যায় বুঝতে পারি না। তো তখন তো কাজ ছিল না যে একটা দুইটা মাসে কাজ পাইতাম, ওটা করতে তো সর্বোচ্চ 5 থেকে 7 দিন লাগে। বাকি দিনগুলো তো অন্য অন্য স্কিল ডেভেলপ করতে চায়, ভিডিও দেখতে যায়। তো এই কারণে খুব একটা কষ্ট হয়ে যাচ্ছিল, আর তখন রাত জাগতে মন চায়। তো তখন এই কাজগুলো করে করে রাত জাগার অভ্যাস হয়ে গেছে। আর এখন রাতে শুয়ে যদি পড়ি, আমার ঘুম কখনোই ধরবে না। অন্তত তাও ঘুম ধরে যদি আমি রাত 11টার থেকে শুয়ে পড়ি, তাই আমি আজকে রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবো। 11টার দিকে শুয়ে পড়লে আমার ঘুমাইতে ঘুমাইতে তাও সকাল 6টা বাজে। তখন কি করেন, উঠে আবার কাজ করেন? মানে এই কারণেই আমার কাজ হয়। আজকে আমি 5-4 বছর থেকে টানা কোনো প্রকার ঘুম নেই। মানে হঠাৎ একাধ দিন, হয়তো বা বছর 6 মাসে একদিন দুই দিন আমি ঘুম পাই, তবে টানা 2 দিন আজ পর্যন্ত ঘুম পারিনি এই 4 বছর। সর্বোচ্চ একদিন। তাছাড়া এই যে কন্টিনিউ করছি রাস্তাটা, এটা যদিও শরীরের জন্য বা ভাইয়া, অনেক ক্ষতি আছে, কিন্তু এটা এখন ভাই এক আপনার কোনো অপডেট নাই? অভ্যাস হয়ে। জি শখ ভাই। আপনার কোনো অপডেট নাই, প্রতিদিনই কন্টিনিউ চলে কাজ, আমার কোনো মানে ছুটি কাটে না? অসুস্থ হলেও আমাকে থাকতে হয়, সুস্থ থাকলেও আছি, অসুস্থ হলেও আছি। মানে অসুস্থ হলে শুধু ক্লায়েন্টের কাজ নিয়ে ফোনে যে, আমি তো অলওয়েজ ফোন কি করে জানেন, মানে খুব বেশি প্যারা হলে ভলিউমটা কমাই দিয়ে এরকম উপর করে রেখে দিই, ফেসবুকের কোনো নোটিফিকেশন বা কারো মেসেজের নোটিফিকেশন আমাদের সামনে না। যখনই আসবে তখন কাজের কাজ।
ওই একটা দেখতে গেলে মিনিমাম যাই দেখো 15টা ম্যাচ দেখা আছে, একদিন একদিন করে সবাইকে রিপ্লাই দিতে হবে। তো যখন আমি আর 10 মিনিট পর যখন আমি ফ্রি হব, তখন যদি আমি রিপ্লাই দিই, আমার কাজের মাইন্ডটাও ফ্রেশ থাকবে, যার সঙ্গে কথা বলবো তাকেও একটু ফ্রি মাইন্ডে কিছু না কিছু অ্যান্সার দিতে হবে। এটা আমি, তবে এই যে রাত জাগাটা আমাদের এটা শরীরের জন্য অনেক অনেক, যেহেতু তারপরে একটা অভ্যাস করে রাখতে হবে। রাত জাগা আসলে কোনো দিক দিয়ে তো দুনিয়া না। কি করব, আমাকে যদি কেউ 500 টাকা দিয়ে বলে যে আজকে রাতটা একটু মানে বাসার সামনে যে রাস্তাটা আছে এই রাস্তায় দাঁড়া থাকতে হবে সারাদিন, মানে ইজিলি থাকবে যে কেউ, শুধু আমি না, যে কোনো পাবলিকে 500 টাকা দিলেই দাঁড়াই থাকবে, থাকবে না সবাই? জি ভাই, থাকবে। আর আমাকে বলতেছে তুমি যদি একটা রাত জাগো 50,000 টাকা পাইতে পারো, আমি থাকবো না? ওই এক রাতে অবশ্যই রাতে ভাই। এত 10,000 ঘুম যদি না পারতে বলো তাও তো আছে। তো এই জায়গাগুলো কিন্তু আসলে ফ্রিল্যান্সিং জায়গাটা শুধু মজারই না, বাট এটা লোভেরও কাজ, প্রচুর লোভের কাজ। এই এখানে যতদিন জয়েন আছে তার মধ্যে ফাঁক দিয়ে সে কাজ করছে একটা, উনি বিষয়টা মানে বুঝতে পারবেন। এই যে ফাঁক কাজে ভাই, আপনি এখন কোথায়, বাসায় না অফিস? জি ভাইয়া, আপনি বাসায় না অফিসে? আমি বাসায় আছি ভাই এখন। এই যে মনে করেন উনি হচ্ছে যদি ওনার দিক দিয়ে বলতে চাই, উনি জব করে পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং। তো উনি জবে স্যালারি পায় 10,000 15,000 টাকা, সর্বোচ্চ 20,000 এর উপরে না। তো আর উনি ফ্রিল্যান্সিং করে পাবে মাসে 30,000। ফ্রিল্যান্সিং কে উনি যে শ্রমটা দেয়, আচ্ছা সোহাগ গাজী ভাই, আপনি আপনার জবে যে পরিশ্রমটা দেন তার কত পার্সেন্ট এখানে দেন? ভাইয়া অনেক কম দিয়ে আমি তো সর্বোচ্চ আসলে সময় থার্টি দিতে পারি না। পার্সেন্ট সর্বোচ্চ, হ্যাঁ, সর্বোচ্চ এরকমই হবে। 30%, এর বেশি কিন্তু ফ্রিল্যান্সিং এ করে না। অথচ সেই 30%, মানে যেখানে 100 থেকে 30% দিচ্ছে, সেইখানেই আবার স্যালারি জি ভাই, আসলে ওখান থেকে এখানে বেশি আমার পরিকল্পনা আছে ভাই, আস্তে আস্তে ওটা ছেড়ে দিব এখন। আর আস্তে ভাই আমি আস্তে। জবের কারণে একাধিক কাজ নিতে পারতেছি না। দেখেন আপনি যে বেশ কয়েকটা কাজ করার পর মনে হচ্ছে না যে এটা লোভের একটা জায়গা, লোভনীয় একটা জায়গা? ফ্রিল্যান্সিংটা কিন্তু অরিজিনালি একটা ভয়ঙ্কর একটা লোভনীয় জায়গা। আপনি দেখেন যে 30টা দিন অন্যের উপর, অন্যের একটা প্রতিষ্ঠানে আহ, মানে মাথার ঘাম পায়ে ফালাই দিয়ে আপনি পরিশ্রম করতেছেন, এর মধ্যে ঝাড়ি খাচ্ছেন, কত গালিগালাজ খাচ্ছেন, তারপরে একটু ভুল করলে তার কোনো মাপ নাই, আবার নিয়মিত টাইম টু টাইম খাওয়া দাওয়া হয় না, তারপরেও সেখানে স্যালারি পাচ্ছেন মাত্র 10। অথচ সবকিছু নিজের নিয়ন্ত্রণে, একদিন ডাকলে ও টাকার আগে উপস্থিত, বাসায় কোনো একটা কাজের প্রয়োজন, মানে প্রয়োজনের আগে আমি উপস্থিত। মানে সবকিছু আমার নিজের নিয়ন্ত্রণে রাইখা, আবার ওই 100% যেখানে সময় দিচ্ছিলাম তার 30% সময় দিলাম, সময় দিয়েও আমি সেখানকার থেকেও আমি বেশি খেলা যাচ্ছি। আবার দিন শেষে কি হচ্ছে, যে এই মাসে 30,000 টার্গেট থাকলে আগামী মাসে 60,000 টার্গেট চলে যাবে। আবার কি লোভনীয় জায়গাটা কেন বললাম, যে আজকে নাই কাজ, কাল নাই কাজ, পরশু এক রাতেই 50,000 টাকা কাজ পেলাম, একটা কাজ পেলাম, একটা কাজ 50,000, সর্বোচ্চ 3 দিন কাজটা করলাম, 5 দিন করলাম, কাজটা শেষ। তাহলে এই কিন্তু 50,000 টাকা এক রাতে, মানে মাথা কাজ করে যে এক রাতেই 50, না জানি আবার আসলে ভাই অনেক তাতে টাকা আবার পাইলে। 1 লাখ টাকা ঢুকে যায়। হুম হুম। ভাই আমার জব শো এখন 50-এর মতো আসে মাসে। তো দেখেন, চিন্তা করেন, মানে আপনার সাথে শেয়ার করলাম আর কি এটা। তাহলে চিন্তা করেন, তাহলে এই জায়গাটা কি লোভনীয় না? জি ভাইয়া। একটা রাত, মানে একটা রাত বলতে কি, একটা ঘন্টা না, যদি একটা কাউকে মেসেজ দিয়ে রাখছেন আজকে 6 মাস, আমার কিন্তু এমনও রেকর্ড আছে 6 মাস আগে মেসেজ দিতে আজকে রিপ্লাই হবে, 1 বছর আগে মেসেজ দিতে আজকে রিপ্লাই হবে, এমনও রেকর্ড আছে কিন্তু। তো দেখেন 1 বছর আগে মেসেজ দিলাম, মানে একটা ঘন্টার ব্যবধান, মানে এখনই মেসেজ দিলাম, আমি রিপ্লাই করে ও বলতেছে ঠিক আছে আমি তোমার কাজটা দিতে চাই, কত নিবা? আমি বললাম $500, সে বললো 450। এই খাম, মানে 1 ঘন্টার মধ্যে, মানে $450 হলে প্রায় 37,000 টাকা ইনকাম, মানে এক ঘন্টা। চিন্তা করো তো, আমার কাজের কোনো চাপ নাই, আমি আজকে না করলে আমি 2 দিন পরে করবো, 2 দিন পরে না করলে আমি 3 দিন পরে করবো, মানে যখন
আমার একটা মানে প্যারা নিজের স্বাধীন মতো, একদম নিজের স্বাধীন মতো করা যায়। ঠিক আছে বলেন। মানে এটা কিন্তু মজারও বিষয়, এই freelancing সেক্টরটাতে অনেক মজার, কিন্তু লেগে থাকতে হবে। আপনার কথাগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছি না আমি। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে একটা মজার জায়গা, শুধু মজায় না, এটা লোভনীয় জায়গা, মজার জায়গা, আনন্দের জায়গা, নিজের মতো করে স্বাধীন একটা জায়গা। তো এখানে সবকিছু নিজের মতো করেই হবে, কোনো প্যারা নেই। যেমন একজন, ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া। আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে দেখেন তো ভাই, হইতেছে না তো, একটা জিমেল হইতেছে না। ইয়াসিন সাউন্ড কমা। আগে দেন কেন, আপনার তো আরো ইমেজ আছে। ক্লিক করেন, দেন বাকিগুলো যেগুলো যেগুলো আছে দেন, click করেন। হয়নি তো, ওই যে উপরে একটা আছে। ধ্যাৎ, আপনি তিনটা ধামাধাম নেন খালি তো, ভেরিফাই ক্লিক করেন, তাই কি হয়? তিনটা নেয় না। তিনটা এই যে কেন, দেখেন আপনার যদি জায়গা। 10টা আসে 10টাই দিতে হবে। আবার দেন, আবার দেন। এই যে নিচে দুটো আছে, হ্যাঁ, ওই মাঝখানে একটা আছে। নাই আর দেন, এখন ভেরিফাই ক্লিক করেন। ও, এইটাই নিয়ে আগে তো ভাই এমনি এমনি ইয়ে করতাম না। আপনি ওই সবগুলা সিলেক্ট না করে ভেরিফাই করে ডাইরেক্ট দিয়েছেন, এই কারণে ভেরিফাই হয়। ক্লিক করেন, তাহলে তো সমস্যা হবে। আবার আগে পুরোনো মেইল হলে আর ভেরিফাই করা লাগে না, অটোমেটিক নিয়ে নেয়। মনে করেন তো আরেকটা এইটাই আছে যে ভাই, কথাগুলো বলছিলাম, তিনটেতেই। এইটাই যে সবাইকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি এবং আশা দিতে পারি এটা, যে আপনারা লেগে থাকবেন। মানে ওই আমরা ছোটকালে একটা, মানে ছোটকাল বলতে কি সারা জীবনে একটা কথা অলওয়েজ শুনি, সেটা হচ্ছে ব্যবসা কখনো ছেড়ে খায় না। মানে কথাটা সবাই শুনছেন তো নাকি? এটা কিন্তু আমাদের একটা, বাংলাদেশের একটা প্রচলিত কথা এবং ডায়লগ, যে ব্যবসা কখনো ছেড়ে খায় না, লাভ দিয়েই খাবে। এমন কথা তো সবসময় শুনি, তাই না? তো আসলে ফ্রিল্যান্সিংটাও সেম, যে ফ্রিল্যান্সিং কখনো আপনাকে হতাশ করবে না, এটা কনফার্ম। মানে যদি আপনি লেগে থাকেন, পরিপূর্ণ পরিশ্রম করেন, যেগুলো শিখবেন সেই স্কিলগুলো সঠিক জায়গায় অ্যাপ্লাই যদি করে থাকেন, তাহলে ফ্রিল্যান্সিং আপনাকে আহ, কখনো হতাশ করবে না। আল্লাহ পাকের তো রহমত 100% লাগবেই। আহ, তার উপর সেই বিশ্বাসটা রাখবেন, রাইখে এখানে চেষ্টা করবেন, সঠিক স্কিল সঠিক জায়গায় অ্যাপ্লাই করবেন। মানে আমি মনে করি যে আপনি এখান থেকে হতাশ হয়ে ফিরবেন না, এখানে সাকসেস আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে বললাম, আপনার সঠিক স্কিল ডেভেলপ করতে হবে, প্রফেশনাল ভাবে এমন ভাবে স্কিল ডেভেলপ করতে হবে, সেই স্কিলটা দিয়ে যেন একটা ক্লায়েন্টকে যেন আপনি স্যাটিসফাই করতে পারেন। আপনার নিজের ভিতরে যেন কনফিডেন্সটা থাকে যে আমি আমার স্কিল দিয়ে একটা ক্লায়েন্টকে পরিপূর্ণভাবে সন্তুষ্টি করতে পারবো। এইরকম আপনাকে একটা কনফিডেন্স লেভেল তৈরি করতে হবে নিজে। যদি আপনি এটা তৈরি করতে পারেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি এই রাজ্যের রাজা, মানে ফ্রিল্যান্সিং রাজ্যের রাজা। মানে যে ক্লায়েন্টে আসবে আপনার থেকে, যদি একটা ক্লায়েন্ট স্যাটিসফাই করতে পারেন, আপনি আরো 10টা ক্লায়েন্ট পাবেন। এবং আপনার যত আপডেটই আসুক, যত কাজ ডেভেলপই হোক, যত কাজের আহ, মানে ক্যান্সেল হোক বা হচ্ছে কাজ পরিবর্তন হোক, মানে যে কাজগুলো আপনার স্কিল আছে সেগুলো কোনো সেটিং আপডেট হোক, সবকিছু আপনি অটোমেটিক দেখতে পাচ্ছেন যদি আপনি প্রথম যে স্কিলটা ডেভেলপ করতেছেন এইটা যদি পরিপূর্ণভাবে করে থাকেন। এটাই হচ্ছে আমাদের মেইন সমস্যা, যে আমরা আসলে 10-15 দিন করি, কন্টিনিউ ক্লাস করার পরে যে বাবা আমি তো সবই পারি, এগুলো তো আগেই দেখছি, এগুলো তো ইউটিউবেই আছে, আমি সবই দেখছি, আমি আর এর মধ্যে নাই, আমি এখন এই যে যা পারি আমি সবই পারি, আমি এখন মানে ক্লায়েন্ট কোথায় আছে এদিকে কোথায়।
আর ওই লোকটারে দিন শেষে দেখবেন যদিও যদি কাজ পায়ও, ওই 1 2 মাস 3 মাস করার পর ফাইবার যদি করে 1 স্টার রিভিউ হওয়ার পর ও মানে ফ্রিল্যান্সিং লাইফে সে আউট অফ মার্কেট প্লেসে করে এরকম মনে করেন 2 নাম্বারে করে করে 2 4টে ক্লায়েন্ট পাওয়ার পর এমন কিছু তার ভেতরে অটোমেটিক মানে কনভার্সন গুলো আসবে, যেগুলো ক্লায়েন্ট দেখলে বুঝতে পারবে যে আসলে সঠিক কাজ করতে পারে না। তখন আস্তে আস্তে তার কাছ থেকে ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। দিন শেষে সে এখান থেকে বের হয়ে আসবে ফ্রিল্যান্সিং থেকে। লাস্ট ফিনিশিং এর নাম হবে অমুক জায়গায় কোর্স করছিলাম বা আমার এই স্কিল গুলো ছিল, বাট আমি কিচ্ছু করতে পারি নাই। কারণ হচ্ছে এগুলো জায়গাতে ইনকাম হয় না, এগুলো এমনি, এগুলো সঠিক না। এই যে তাদের মুখ থেকে এরকম কথা। আর এখন তো ফ্রিল্যান্সিং মানে কি জানি, কেসিনো, কেসিনোর নাম দিয়ে দিচ্ছে এখন ফ্রিল্যান্স। ভাই যাদের স্কিল হয় না ওরা মূলত মেইল করাই ভুল। মেইল করে আরো ক্লায়েন্টকে বিরক্ত করে ফেলে। এই কথাটা মানে আমি যারা কাজ স্কিল আপ পারে ওদেরকেও ইনস্টিটিউটে, রিপ্লাই করে না পড়ে। আমি এই কথাটা স্কিল আপ ইনস্টিটিউটে যেদিন ট্রেনার হিসেবে জয়েন করছি, সেদিন থেকে হাজার হাজার বার বলছি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আমার সর্বপ্রথম আমার গোলটা কি রাখতে হবে, আমার লক্ষ্যটা কি রাখতে হবে এবং কি অর্জন করতে হবে, আমি সর্বপ্রথম কিন্তু এই কথাটাই বলবো যে আপনি স্কিলের কোনো বিকল্প নেই। যদি আপনার স্কিল থাকে ক্লায়েন্টের কাছে আপনাকে যাইতে হবে না, ক্লায়েন্টই আপনার কাছে আসবে, আপনার মাধ্যমেই আসবে, আপনার কাছেই আসবে। আর যদি skill দেখেন, এই যে একটা সহজ এক্সাম্পল, আমি স্ক্রিন শেয়ার দিলে হয়তো বা দেখতে পারবেন না, না দিই। আপনাদের এই যে নতুন অবস্থায় একটা গিগ রিসার্চ করতে সর্বোচ্চ কিন্তু 4 5 ঘন্টা বা একদিনই লাগে, তাই না? শখ গেছে ভাই। ভাই ক্লিয়ার শুনতে পাচ্ছি না, এই কারণে আমি কথা বলতেছি না। এখনো কি শোনা যাচ্ছে না? মাইক্রোফোনের সমস্যা আছে ভাই। এখন শোনা যায় ভাইয়া। কিছুক্ষণ আসে কিছুক্ষণ আসে না। ভাই, হঠাৎ করে মাঝখান থেকে কিছু শুনি না, আবার কিছু শুনি, এই কারণে কি বলতেছেন এখন ক্লিয়ারলি ঠিক বোঝা আছে? যায় না। এখন এখন তো ঠিক ঠিক আছে। আছে। রাত থেকে ঠান্ডা লাগছে। তো কি জানি বলছিলাম। একটা গিগ রিসার্চ করতে ভাইয়া। একটা গিগ রিসার্চ করতে আনুমানিক কতদিন লাগে আপনাদের? একদিন? এর বেশি কিন্তু লাগে না। লাগে না সর্বোচ্চ ভাইয়া, 2 2.5 ঘন্টা 3 ঘন্টা কিন্তু লাগে আপনাদের একটা গিগ রিসার্চ করতে। কতদিন লাগে আপনাদের? গিগ রিসার্চ করতে তো ভাই তেমন একটা সময় লাগে না, কিন্তু ভাই আমি রিসার্চ করছি অনেকদিন সময় লাগছে আমার। বেশি সময় লাগে না, সর্বোচ্চ কিন্তু আপনাদের একদিন লাগে। আমার একটা গিগ, একটা প্রোফাইল ডিসক্রিপশন রেডি করতে 1 সপ্তাহ পার হয়ে যায়। এটার কারণ কি বলেন তো? আপনার একদিন, আমার 1 সপ্তাহ, কারণ কি? তো ভাই রিসার্চের ভিতরে পার্থক্য হয়, আমরা যে রিসার্চের এলো ভিতরে পাতারি দিয়ে পার্থক্য, রাখি, আপনি ওটা দেন না ওটা ভালো রিসার্চের করবে। ভিতরে কোনো পার্থক্য নাই। যে পার্থক্য মানে রিসার্চ একভাবেই হয়। সেটা হচ্ছে 10 জনেরটা দেখবেন, যেটা ভালো লাগে সেই জায়গাটুকু নিয়ে আপনি আপনার মতো করে সাজাবেন হিসেব থেকে, তাই না? এখন এখানে জি পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে স্কিল। পার্থক্যটা কি বললাম? স্কিল। আপনার স্কিল নাই, যার জন্য আপনি দেখতেছেন সবই ভালো লাগছে, যাই জি ভাইয়া। দেখতেছেন সেটাই ভালো লাগছে। যার কি কি দেখতেছেন রিসার্চ করার জন্য, যার প্রোফাইলে দেখতেছেন হেভি সুন্দর তো কথা লাগছে, এটা তো আমার মাথাতে আসেই নি, এটাই আমার নেওয়া। এমনটাই মনে হয় না কি রিসার্চের সময়? জি ভাইয়া। যে কি ব্যাপার, এটা 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 এত সুন্দর ভাবে এরা লিখছে, আমি যেটা ভাবিনি, আমার তো মাথার কোনোদিন আসেনি, ক্লাসেও তো এই বিষয় নিয়ে আলোচনা হয়নি। মানে এটি খুবই ইউনিক আমার কাছে মনে হচ্ছে, এটাই নেই। এরকমই মনে হয় কিন্তু কি রিসার্চ করতে গিয়ে। আর আমার আমার কাছে কোনোটা কিন্তু ভালো লাগে না। আমার কাছে মনে হয় কি আমার ওখানে কিওয়ার্ড কয়টা ঢুকছে,
আমি আরো কয়টা ঢুকাতে পারবো, স্পেসিফিক টপিক হিসেবে কি লিখছি, এটা আরো কি ইউনিক করতে পারবো। আমার কিন্তু কারো দেখা লাগে না। তারপরও আমার এই বিষয়গুলো মানে ভাবতে, চিন্তা করতে, একবার লেখছি এটা আবার কাস্টমাইজ করতে, মানে 3 4 দিন 5 দিন ধরে লিখলাম, একটা পরিপূর্ণ দিক রেডি করলাম, করে আবার সেটা 3 4 দিন আবার সেটা কাস্টমাইজ করি, যে এই জায়গাটা পরিবর্তন করে এইটা লিখলে আরো একটু ইউনিক হবে, এই জায়গাটার মধ্যে আবার এইটা লিখলে তাহলে ক্লায়েন্ট একটু ইমপ্রেস বেশি হবে। এই চিন্তাগুলো তখন মাথার মধ্যে থাকে। এই এই স্কিলের কারণে আপনার, স্কিল না থাকার কারণে লাগে একদিন, আর আমার স্কিল থাকার কারণে আমার লাগে 4। কেননা আমি ভাবি বেশি, কেননা আমি ইনকাম, আমরা কিকটা কেন দেই, ফাইবারে কিকটা কেন দেই, ইনকামের আশায়। এখন আপনি দিচ্ছেন একদিনের রিসার্চ করে, আপনার সবই ভালো লাগছে। আমি দিচ্ছি 5 দিনের রিসার্চ করে, কারণ আমি চিন্তা করতেছি এটা যে আমার যে স্কিল আছে, এই স্কিলটা আমাকে ইনকাম করতে হবে, আর ইনকামের আশায় আমি গিগটা দিচ্ছি। কাজে আমার যদি গিগটা ভালো হয়, যেটা দিয়ে আমি মাসে 50,000 1 লাখ টাকা ইনকাম করবো, সেটার পিছনে আমাকে সময় দিয়ে দিয়ে সাজাইতে হবে। সেইটা আমাকে পরিপূর্ণভাবে বুঝে শুনে দিয়ে সাজাতে হবে, যাতে সেটা দিয়ে ইনকাম করতে পারি। যেমন যে কোনো একটা কোম্পানি যখন নিউ প্রোডাক্ট হয়, অফিসের সকল স্টাফ নিয়ে কিন্তু সেখানে আলোচনা, যে এই প্রোডাক্টটা চলবে কিনা, এই প্রোডাক্টটা মার্কেটিং কিভাবে করব, এই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন ভাবে বানাবো, এই প্রোডাক্টের প্যাকেজিংটা কেমন হবে, এই প্রোডাক্টটা কিভাবে মার্কেটিং হবে, এই প্রোডাক্টটা সাপ্লাই বা প্যাকেজিং, প্যাকেজ গুলো কিরকম হবে, মানে সবকিছু পরিকল্পনা নিয়ে কিন্তু কেন করে, কারণ এই প্রোডাক্টটা আজ হয়তো বা 500 পিস নামবে, কিন্তু ভবিষ্যতে এটা 5,000 না 5 লাখ পিস নামার সম্ভাবনা। যার কারণে কিন্তু পরিকল্পনা, পূর্ব প্রিপারেশন খুব গুরুত্বপূর্ণ। বোঝাতে পারছি? তো জি কাজেই ভাই। সবাই অন্য অন্য দিকগুলোতে না ছুটিয়ে আপনারা সবাই হচ্ছে স্কিলের পেছনে ছোটেন, স্কিলটা পরিপূর্ণভাবে ডেভেলপ করেন, এটা পূর্ব পরিকল্পনা নেন, নিয়ে সেই অনুযায়ী কাজ করেন, প্র্যাকটিস করেন, দেখবেন যে আপনার ভবিষ্যৎ ভালো হবে। আপনি এখন স্কিল ডেভেলপ না করে কাজ করছেন একটা, সেটা নিয়ে এখন এই ফরিদ ভাই কোথায়, ফরাদ ভাই কোথায়, সোহাগ ভাই কোথায়, হে ভাই ও ভাই খুঁজতেছেন, তখন আর খুঁজতে কম হবে। এবং আপনি স্কিল ডেভেলপের ফলে তখন কাজ পাবেন 10টা, এখন একটা তখন 10, আর 10টাই স্যাটিসফাই হবে। তো ঠিক আছে, অনেক কথা বললাম। সবাই সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করবেন, এবং পরিপূর্ণ স্কিল ডেভেলপের পিছনে ছুটতে না থাকুন। আমি চাই আপনারা সবাই এখান থেকে ভালোভাবে স্কিল ডেভেলপ করেন, এবং আহ, এই স্কিল আপ ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা ইনকামের জার্নিটা স্টার্ট করেন। এটাই সবার জন্য আমার দোয়া সবসময় থাকবে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 11টায়।